আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের পরে এটা আমাদের প্রথম ক্লাস, তাই না তোমাদের সাথে? সুতরাং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস রয়েছে, বুঝছো? যেমন ধরো আমি টানা একটু লিখে যাই, তারপরে দেখবে তোমরা। এই আলোচনাটা আজকে আছে নজরুল জসিমউদ্দিন দুজন। সাথে রয়েছে বাংলাদেশের বিখ্যাত কিছু উপন্যাস, যে নাটক অর্থাৎ বিখ্যাত গ্রন্থ, বুঝছো? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, তারপরে হলো আহ, ভাষা আন্দোলন ভিত্তিক। এবার রয়েছে উম ছদ্মনাম, উপাধি, লেখক কবিদের, এই পুরো বিষয়টা নিয়ে এক্সক্লুসিভ আলোচনা হবে। এখন এইখান থেকে যে হুবহু কমন পড়বে এরকম কোনো গ্যারান্টি নেই, আবার এরা বাইরে যে আসবে সেরকমও কোনো ইয়ে কম আর কি। তো সেক্ষেত্রে করণীয় কি স্যার? করণীয় একটু দেখো, এই এটা আবার একটার সাথে একটা লেগে আছে, দেখছো? দেখো কি অবস্থা, এই যে কলম একটার সাথে একটা লেগে আছে, এটা ম্যাগনেট আছে কোথাও, এই যে না, এই যে চুম্বক আছে। তাহলে যে কথাটা বলতেছিলাম, এটা দেখো, লক্ষ্য করো। সবার আগে দেখো, আমি আগে একটু ভাষা আন্দোলন ভিত্তিক কথাগুলো বলে দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে ব্ল্যাকে কি দিয়ে লিখবো, সাদা দিয়ে? তোমার কি কইছে? এইটা কিন্তু অনেক সুন্দর ছিল, এটা। এই যে দেখো, এটা সাদা লিখলে সবচেয়ে সুন্দর হয়। এই দেখো তুমি, এই যে এটাই তো সবচেয়ে সুন্দর। এই দেখো, সাদা সাদা, দেখছো? ওকে, কত সুন্দর আসে, দেখছো? এবার শোনো, যে কথাটা বলতেছিলাম, আগে দেখো, ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য, ভাষা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্য। সবার আগে দেখো, খুবই এইটাতে কত ভাবে কত রকম প্রশ্ন আসছে দেখো। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসটা দেখো, ভাষা আন্দোলন প্রথম উপন্যাস, প্রথম কবিতা দেখো, কবিতা, প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি। কাঁদতে আসিনি, কেন এসেছি বলো তো? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা এই কাজটা করছে, হ্যাঁ, যারা এই কাজটা করছে তাদের ফাঁসি দেবে। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এসেছি, এটা কে লিখছে জানো? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। লেখাগুলো যদি বোঝা নাও যায়, জানো তোমরা, অন্তত আমার বলতে বলতে মুখস্থ হয়ে যায়, পরীক্ষা হলে কি জানো, আনসারটা করতে পারো। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কে লিখছে দেখো? মাহবুবুল আলম, মাহবুল আলম। আর কাউরে নিতে দিবে না এরকম, যেরকম একটা সেরকম থাকে, বুঝছো না? তোমরা নিবা কেন? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা লিখেছেন মাহবুল আলম, আলম চৌধুরী, মাহবুল আলম চৌধুরী। আচ্ছা, তোমরা জানো ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা? কবর। এই দেখো, নাটক, নাটক কি বলতো? কবর। কে লিখেছেন? এটা হলো মনির চৌধুরী। এখানে আর কিছু তথ্য দিব আমি। মনির চৌধুরী, মনির চৌধুরী। এখন একটা তথ্য জানবা এখানে। তাহলে ভাষা আন্দোলনের প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুল আলম চৌধুরী, হ্যাঁ। আর ভাষা আন্দোলনের প্রথম নাটক কোনটা? কবর। এটা কে লিখছেন? মনির চৌধুরী। এখানে আরো একটা তথ্য দিব। এখান থেকে বললাম না, ঘুরিয়ে ফিরে নানান প্রশ্ন আসছে। এই দেখো, 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, বুঝছো, 1953 সালে জেলে বসে মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। কি বলছি বলতো? 1952 সালের 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, হ্যাঁ, 1953 সালে জেলে বসে মনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। কি বলছি বলতো? এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। ওকে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম কবিতা কি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কে লিখছেন? মাহবুল আলম চৌধুরী।
নাটকে কবর মুনির চৌধুরী, কবর মুনির চৌধুরী। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি আরেকবার বলবো এটা। যদি আসে জেল কয়েদি দ্বারা অভিনীত নাটক কোনটি? কবর। কবর নাটকটি রচয়িতা কে? মুনির চৌধুরী। 1952 সালে ভাষান্তর প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক কোনটি? কবর। ভাষান্তরের প্রথম নাটক কোনটি? কবর। যে কোনো প্রশ্ন আসলে এটা তুমি দেখবা। তাহলে আমি আরেকবার বলি, 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। এটি সর্বপ্রথম জেলখানাতেই মঞ্চস্থ হয়। হ্যাঁ, পারা যাবে না বলো? ইনশাআল্লাহ। এইগুলো কিন্তু তোমাদের জরুরি, গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের যে এই যে 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষা, যে সাহিত্যগুলো আসে, এইটার জায়গাতে একটু বেশি টাচ করে আর কি। ঠিক আছে, এবার দেখো নাটক 3 দেখো, উপন্যাস, আরেক ফাল্গুন। এটা কি লিখেছেন বলো? আরেক ফাল্গুন। এটা হলো জহির রায়হান। তাহলে বলো, কবিতা কি? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুল আলম চৌধুরী। নাটক কবর মুনির চৌধুরী। এবার উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। এবার দেখো ভাইয়া, এটা প্রথম, এগুলো সব প্রথম। এবার দেখো গান, বিখ্যাত একটি গান আছে না ভাষার প্রথম, যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা গান। এটা একটু বিভিন্ন রকম প্রশ্ন আসে। গানটা কি দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো, রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এটা কি? এটা হলো আব্দুল গাফফার চৌধুরী, গীতিকার, যিনি এটার গীতিকার। আবার একটা সমস্যা কি, আর কি কি প্রশ্ন আছে দেখাচ্ছি। এটার গীতিকার হলেন আব্দুল গাফফার চৌধুরী। এখন দুইটা প্রশ্ন আছে জানো, এই গানটির প্রথম সুরকার কে আর এই গানটির সুরকার কে? এটা দুইবার দুইটা পরীক্ষা আসছে। এটা গীতিকার কে বলতো? এটা গীতিকার হলো আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, আব্দুল গাফফার চৌধুরী। এখন তোমরা কিন্তু আমার সাথে সাথে কথা বলবো, আমি কিছু বই, বিখ্যাত বইয়ের নাম লিখবো, সাথে সাথে বলবা হ্যাঁ, যে কোনটা রচয়িতাকে। যদি হুবহু পরীক্ষা হলে কমন পড়ে যায়, তোমরাও হিট আমিও হিট ইনশাল্লাহ, তোমরাও সফল। আর আমি হেড কেন, যে সালম স্যারের ক্লাস থেকে কমন পড়ে গেছে হু আব্দুল গাফফার চৌধুরী। দেখো, এখন যদি আসে এই গানটির প্রথম গীতিকার কে, আর এই গানটির গীতিকার কে? দেখো, এই গানটির যে সুরকার আর কি, সরি, তাহলে গীতিকার কে? আব্দুল গাফফার চৌধুরী। আমি কি মুছবো এটা? মুছবো? মুসলাম, যদি কথা না হয় আমাকে বলো আর কি। যেটা দেখো, এই গানটির প্রথম সুরকার, প্রথম সুরকার কে বলতো? আব্দুল লতিফ, আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার কে? আর আর বর্তমান সুরকার কে বলতো? সুরকার আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদ। ওকে, এই এখন প্রশ্ন হতে পারে ভাষান্তর ভিত্তিক কি আরো কিছু প্রশ্ন আসতে পারে? একটা দেখো, আরেকটি বিখ্যাত নাটক আছে, এই যে বিবাহ। এটা একটা নাটক, এটা কিন্তু ভাষান্তর ভিত্তিক। বিবাহ, বিবাহ, বিবাহ নাটকটি রচয়িতা কে? এটা কিন্তু ভাষান্তর নাটক। তো প্রথম না, প্রথম তো কবর। এটা হলো মমতাজ উদ্দিন আহমেদ স্যার, মমতাজ উদ্দিন আহমেদ।
উনি আমার সরাসরি শিক্ষক মমতাজউদ্দিন আহমেদ। আর একটা উপন্যাসের নাম বলি, ভাষান্ত একটা উপন্যাসের নাম বলি, দেখো এটা হলো নাটক, এটা হয় না নাটক বিবাহ, এটা উপন্যাস, উপন্যাস নিরন্তর ঘন্টা ধ্বনি, উপন্যাস নিরন্তর ঘন্টা ধ্বনি। কে বলে তো এটা নিরন্তর ঘন্টা ধ্বনি? নিরন্তর ঘন্টা ধ্বনি সেলিনা হোসেন, সেলিনা স্যার হোসেন। একটু সময় দিবেন। লেখার ভাইয়া স্যার আগের আগের পেজটা আমি ছবি উঠাতে উঠাতে আপনি মুছে দিয়েছেন, আমি আমি তো- সম্পূর্ণটা উঠাতে। কিন্তু আমি তো পর্যাপ্ত সময় দিয়েছি, দেখো ওরা সবাই লিখে ফেলছে। তুমি কোন পর্যন্ত লিখতে পারোনি বলো না? তুমি পরে যুক্ত হয়েছিলা না শুরু থেকে যুক্ত হয়েছিলা? স্যার আমি 5 মিনিট পরে লেটে একটু যুক্ত হ্যাঁ, হয়েছিলাম। সেই দায়িত্ব কি আমার? বলো বলো বলো। একটু কাইন্ডলি একটু ছবি তোলার একটু সুযোগ দিলে ভালো হতো। হ্যাঁ, তুমি বললেই হয়তো যে ছবি তোলার সুযোগ দেন, তাও তো বলো নাই। ঠিক আছে, যে 5 দিন পরে যুক্ত হয়েছি কিছু বলো নাই। এটা এখন এটা রেকর্ড থাকবে, রেকর্ড থেকে দেখে নিতে হবে, আর কিছু করার নেই ভাইয়া। আর ওরা তো স্যার আমরা তো 18তম ব্যাচের, তো আমাদের ওই 18তম ব্যাচের গ্রুপে কি দেওয়া হবে রেকর্ড ক্লাসটা? সব ব্যাচেই তো সব গ্রুপে সব রেকর্ড ক্লাস থাকে ভাইয়া, সব গ্রুপে। আচ্ছা, এবার দেখো একটা চলচ্চিত্র আছে, বিখ্যাত একটা চলচ্চিত্র, তুমি আগে বললেও হতো। চলচ্চিত্র দেখো, বিখ্যাত চলচ্চিত্র কি জানো? ভাস্বর একটি চলচ্চিত্রের নাম হলো জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া। তাহলে আরেক ফাল্গুন উপন্যাসী রচিত কে বলতো? আরেক ফাল্গুন উপন্যাসী রচিত জহির রায়হান, আর চলচ্চিত্র জীবন থেকে নেয়া এটাও জহির রায়হান, এটাও জহির রায়হান, জহির রায়হান। ওকে ভাইয়া, এই গেল ভাষান্ত ভিত্তিক গুরুত্বপূর্ণ এইগুলো রচনাগুলো। এ বারবার স্যার ঘুরে এগুলো কি ফিরে শুধু ভাষা আন্দোলনের যেগুলো আছে স্যার শুধু সেগুলো দেখাচ্ছেন তো না? এতক্ষণ ভাষা আন্দোলন দেখলাম, এখন মুক্তিযুদ্ধ দেখাবো, এরপরে বাংলা সাহিত্যের বিখ্যাত গুলো দেখাবো, বুঝছো ঠিক ভাইয়া? আছে স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার বলেন। ওকে, তাহলে আমি কি ক্লোজ করে দেবো ভাষা আন্দোলনটা? ক্লোজ করে দেন, কিন্তু প্রথম পেজটা একটু একটা বার ছবি তোলার দরকার ছিল। কিন্তু ওটা তো এখন নাই, একটু এটা তো ডিলিট হয়ে গেছে, শেষের বুঝছো? দুটা লাইন মিসিং হয়ে গেছে। ওটা ছিল কি, ওই যে গান, একটা গান ছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি। এই গানটির গীতিকার হলেন, গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, বুঝছো? আর গানটির সুরকার হলো আলতাফ মাহমুদ, তবে প্রথম সুরকার আব্দুল লতিফ, এটা ছিল লাস্ট। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, গানটির গীতিকার কে বলো? আব্দুল গাফফার চৌধুরী। আর সুরকার হলেন আলতাফ মাহমুদ, যে গানে এখন বর্তমানে যে সুরটা আছে। আর প্রথম সুরকার হলেন কে বলতো? প্রথম আব্দুল। সুরকার হলেন আব্দুল লতিফ, আব্দুল লতিফ। পারা যাবে না? জি স্যার, প্রবলেম নেই এখন আর। ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের অংশে যাচ্ছি, হেডলাইন দেখো। এটা লেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক, লেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এটা হলো মুক্তি যুদ্ধ ভিত্তিক, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। মুক্তিযুদ্ধ ভিত্তিক দেখো, প্রথম উপন্যাস কি, এর বাইরে প্রথম গুলো একটু দেখি, এরপরে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হলো, কি বলতে পারবা কি প্রথম উপন্যাস কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হলো রাইফেল রুটি আওরাত। রুটি আওরাত, আনোয়ার বর্ষা। হ্যাঁ, রাইফেল। এবারে প্রথম, এটা প্রথম গেল, এরপরে বাকিগুলোর প্রথম না, এগুলো সব আলোচনা হবে। রাইফেল বন্ধুশিপের থেকে রুটি, বলছি। রুটি মানে কি জানো? ব্রেড, রুটি যেটা, রুটি আওরাত, আওরাত হলো ওমেন, মহিলা। রাইফেল রুটি আওরাত, এটা লিখেছেন আনোয়ার বর্ষা। আনোয়ার পাশা।
তাহলে রাইফেল রুটি আওরাত, হ্যাঁ কে লিখেছেন? লিখেছেন আনোয়ার পাশা। এখন দেখো, এবারে আরো কিছু উপন্যাসের নাম আসবে। এখানে আরো কিছু উপন্যাস দেখো যদি আসে। নেকেড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, দুই সৈনিক, জলাঙ্গি, দুই সৈনিক সৈনিক, জলাঙ্গি। জলাঙ্গি, জলাঙ্গি মানে কি জানো? জলাঙ্গি মানে অঙ্গ জলের মতো, বুঝছো? দুই সৈনিক জলাঙ্গি। এটা কে বললো তো? রচিতাকে শওকত ওসমান। শওকত ওসমান, এগুলো সবগুলো রচয়িতা শওকত ওসমান হবে। নেকড়ে অরণ্য। সবগুলো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, বুঝছো? জি আরো স্যার। আরো আছে দেখো, নাটক দেখো, এগুলো সব উপন্যাস কিন্তু। এবার দেখো কয়েকটা বিখ্যাত নাটক হলো বকুলপুরের স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা। আরেকটা হলো কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল। বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা, কি চাহ শঙ্খচিল। এই নাটকগুলোর রচয়িতাকে বলতো? এই নাটকগুলোর রচয়িতা হলেন মমতাজ উদ্দিন, মমতাজ উদ্দিন আহমেদ। আহমেদ। সবগুলো নাটক, ঠিক আছে। এর বাইরে কি আরো বর্ণচোরাও কি আসবে নাকি স্যার? ভাইয়া? বর্ণচোরা নাটকটাও কি মমতাজ উদ্দিন আহমেদের? হ্যাঁ আসবে, বর্ণচরা আছে, এর বাইরে আছে সাতঘাটের কানাকড়ি, কিন্তু গুরুত্বপূর্ণ গুলো আমি দিয়ে যাচ্ছি, ও, বুঝছো? জি স্যার। এর বাইরে দেখো পায়ের আওয়াজ পাওয়া যায়, বিখ্যাত কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। পাওয়া যায়। এটা অনেকবার আসছে অনেক ভাবে, বুঝছো? এই যে এর প্রেক্ষাপট কি? মুক্তিযুদ্ধের শেষ দিকের ঘটনা, মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযোদ্ধারা গ্রামের মধ্যে ঢুকতেছেন, তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, এর একটা প্রেক্ষাপটে। এটা লিখেছিলেন সৈয়দ শামসুল হক, সৈয়দ শামস। সৈয়দ শামসুল হক। ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত গল্প গ্রন্থ আছে, যে জানো সেইটা। আগে দেখো উপন্যাসটা দেখো, এটা নাটক কিন্তু, এটা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। আর একটা, এটা হলো গল্প, আর একটা হলো উপন্যাস, উপন্যাস বিখ্যাত উপন্যাস। গল্পটা দেখো, জলেশ্বরীর, জলেশ্বরীর গল্পগুলো, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। আর উপন্যাস কি জানো? নিষিদ্ধ লোবান, নিষিদ্ধ লোবান, এটাও সৈয়দ শামসুল হক। তাহলে রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা, নেকড়ে জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গি, শওকত ওসমান, এগুলো উপন্যাস, এটা হলো উপন্যাস। আর নাটক কি? কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা, এগুলো লিখেছেন মাহমুদ আহমেদ। আর একটা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, যদি এটা কাব্য নাটক বলা হয়, যে নাটকটা কাব্যে কাব্যে, কবিতায় কবিতাটাকে বলা হয় কাব্য নাটক, ঠিক আছে। আর একটা নিষিদ্ধ লোবান, এটা হলো সৈয়দ শামসুল হক। এই ছিল মোটামুটি তোমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক এটা। এখন এটা একটু দেখো, বাংলা সাহিত্যে এর বাইরেও আমি কিছু গ্রন্থের নাম, উপাধি সহ তোমাকে একটা উপন্যাসের নাম লিখে দেব, কয়েকটা বইয়ের নাম, নাম নিয়ে কথা হবে, বুঝছো? তোমরা খালি খেয়াল করবে এটা লেখককে, আবার কত, এটা লেখককে, আর এটা কি ধরনের গ্রন্থ, এরকম বিখ্যাত উপন্যাস, বিখ্যাত নাটক, বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ সাহিত্য বিষয়ক, এটা বাইরে। আচ্ছা দেখো, আগে প্রথম ঘটনা দেখো, কালগত দিক দিয়ে প্রথম বাংলা উপন্যাস রচনার দাবিদার একজন খ্রিস্টান বিদেশিনী, মনে রাখবে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। প্রথম আমরা
উপন্যাস দিয়ে শুরু করি, বুঝছো? উপন্যাস বা আরো কিছু বাড়তি উল্লেখযোগ্য গ্রন্থ দিয়ে বাংলা স্যার সাহিত্যের কথা কেমন যেন আসতে আসছে। কেটে আসে। তাহলে তোমার এটা করো, ডিভাইসটা একটু রিস্টার্ট দাও। হয়তো নেটে প্রবলেমের কারণে এটা হয়, বা কোনো ডিভাইসটা হ্যাং হয়ে থাকে, তোমরা রিস্টার্ট দিবা। ঠিক আছে? ওকে। জি স্যার। উপন্যাস দেখো, প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস হলো, প্রথম উপন্যাস দেখো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো দাবিদার। এটা প্রথম উপন্যাস না, এটা দাবিদার উপন্যাস হিসেবে সাহিত্যের বিচারে কি যেটা প্রথম দাবি রাখতে পারে সেটা হলো ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ, এটা 1852। এটা কে লিখছেন বলতো? হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, বুঝছো? এটা হলো প্রথম দাবিদার। তাহলে প্রথম দাবিদার কি? ফুলমণি ও করুণার বিবরণ, এটাকে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। এখন বাংলা সাহিত্যে যদি প্রথম উপন্যাস আছে, প্রথম উপন্যাস, তাহলে কোনটা বলতো? আলালের ঘরের দুলাল। দুলাল। কে লিখছে বলতো আলালের ঘরের দুলাল? প্যারীচাঁদ মিত্র। প্যারিচাঁদ আমাদের মিত্র, নামটা জানা আছে না? প্যারীচাঁদ মিত্র। মিত্র। আচ্ছা বলো তো, এটা হলো আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র। 3 নম্বরে দেখো, বাংলাদেশের প্রথম সার্থক উপন্যাস কোনটি বলতো? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। বঙ্কিম। এটা হলো 1852, এটা হলো 1858, বুঝছো? আর এটা হলো 1865। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ফুলমণি করুণার হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র, দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? কি বলতে পারবা? বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক দুর্গেশ নন্দিনী আমরা জানি। প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাস হলো রাজমোহন ওয়েবস। রিজওয়ান সাহেব। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? এর বাইরে যদি আসে দেখো, প্রথম ইংরেজি লেখা উপন্যাস। ইংরেজি হোক আর যাই হোক, বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে আর প্রথম সার্থক। এরপরে জানবা যে ইংলিশে লেখা। আচ্ছা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি জানো তোমরা? পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি ক্লাসিক্যাল মর্যাদা দেওয়া যায়। এটা কি লিখছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলো তো, শ্রীকান্ত উপন্যাস রচিত কে? শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গুড, তোমরা তো অনেক ভালো পারো। এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বুঝছো? শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত। আচ্ছা বলো তো, এই উপন্যাসটি রচিতা কে? শ্রীকান্ত। আচ্ছা, একটু বোর্ডের দিকে তাকাও আর দেখো, বিষাদ সিন্ধু উপন্যাসটি রচিতা বলো তো? বিষাদ সিন্ধু। মোশাররফ হোসেন। মীর মশাররফ মীর হোসেন। মোশাররফ হোসেন। বানানটা দেখো, মীর মোশাররফ রফ। হোসেন। আচ্ছা, এটা বাংলাদেশের সর্বাধিক পঠিত উপন্যাস। তিতাস একটি নদীর নাম, এটা রচিত বলতো? অদ্বৈত তিতাস মল্ল বর্মন। একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম। ঠিক আছে? তিতাস একটি নদীর নাম। এটাকে অদ্বৈত মল্ল বর্মন, তাই না? অদ্বৈত মল্ল বর্মন। আচ্ছা, আরেকটা কথা বলবো। অদ্বৈত মল্ল বর্মন, দেখো তো এইটা কার? কৃতদাসের হাসি উপন্যাস রচিত কে?
কৃত শওকত ওসমান। বলো কে কৃত শওকত দাসে কে? ওসমান। হ্যাঁ, শওকত ওসমান। বুঝছো? শওকত ওসমান তার কৃতদাসের হাসি উপন্যাসটির জন্য আদমজী পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রদান করার পরে সরকার দেখলো যে এটি তাদের বিরুদ্ধেই লেখা। তাহলে শওকত ওসমান তার কৃতদাসের হাসি উপন্যাসটির জন্য আদমজী পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রদান করার পরে সরকার দেখলো যে এটি তাদের বিরুদ্ধেই লেখা। ওকে, বুঝছো? এবার দেখো, স্যার এগুলো কি গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো লিখে দিচ্ছেন না? এখনো গুরুত্বপূর্ণ না, প্রথমে লিখছি। এবার দেখো, আচ্ছা বলো তো, সূর্য দিগল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? সূর্য দিগল বাড়ি এই উপন্যাসের রচয়িতা কে? বলো, সূর্য দিগল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? আবু ইসহাক। আবু স্যার আবু ইসহাক। ইসহাক একটা বই লিখে যেন বাংলা সাহিত্যে বিখ্যাত আছেন খুব কম, এর মধ্যে উনি একজন। আচ্ছা বলতে পারবা, এই যে অবিশ্বাস্য, অবিশ্বাস্য ও শবনম উপন্যাসটা দুটি রচয়িতা কে? সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা, সরি, সৈয়দ মুস্তফা আলী। একটা প্রশ্ন করি তোমাদেরকে, সৈয়দ মুস্তফা আলী, দেখো তো, বোবা কাহিনী উপন্যাসটি আছে থেকে, বোবা কাহিনী, জসিমউদ্দিন। বোবা কাহিনী জসিমউদ্দিন, রাইট, জসিম উদ্দিন। আচ্ছা দেয়াল উপন্যাসটি আছে থেকে, দেয়াল, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম নন্দিত নরকে, প্রকাশিত 1972 সালে। হুমায়ুন আহমেদের প্রধান 1972 সালে প্রকাশিত হয় নন্দিত নরকে। আর হুমায়ুন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাসের নাম হলো দেয়াল, এটা 2012 সালে প্রকাশিত হয়, 2012 সালে। তাহলে প্রথম প্রকাশিত উপন্যাসের নাম নন্দিত নরকে 1972, আর সর্বশেষ প্রকাশিত দেয়াল 2012 সালে। আচ্ছা বলো তো, শেষের কবিতা কি কার উপন্যাস? এইটা যদি না পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা এবার দেখো তো, আরো দুইটা উপন্যাস বারবার বিভিন্ন পরীক্ষা আসে, এইটা যদি পারো একটা তালি হবে তার জন্য। নদী ও নারী এই উপন্যাস রচয়িতা কে? কে পারবে? হুমায়ুন কবির। হুমায়ুন কবির, রাইট, হুমায়ুন, সরি রসুকার, হুমায়ুন কবির। আচ্ছা বলো তো, আনোয়ারা উপন্যাস রচয়িতা কে? আনোয়ারা, নজিবুর রহমান। নজিবুর রহমান, সাহিত্য রত্ন, সাহিত্য রত্ন। আচ্ছা বলো তো, জোহরা উপন্যাসের, জোহরা, জোহরা, জোহরা উপন্যাসের রচয়িতা হলেন মোজাম্মেল হক, মোজাম্মেল হক। আচ্ছা আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? বলো তো, আব্দুল্লাহ কে পারো? বলো তো আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হলেন, আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হলেন কে বলো? কাজী এমদাদুল হক, কাজী এমদাদুল হক, আব্দুল্লাহ। আর কোন গ্রন্থের নাম? এর বাইরে মহাকাব্য নিয়ে প্রশ্ন হতে পারে, বুঝছো? আচ্ছা আরেকটা প্রশ্ন করব, আমরা একটু নাটকে আসি, এর বাইরে যদি চলে আসে আমরা দিব না। হ্যাঁ, নাটক,
তোমরা জানো প্রথম বাংলা নাটকটা কোনটা? প্রথম বা- প্রথম বাংলা নাটক কিন্তু অনুবাদ দিয়ে শুরু হয়েছিল, বুঝছো? এটা আসলে অনেক, আমাদের মঞ্চ না থাকলে নাটক হয় না। গ্রিস গ্রিক নাটক অনেক পুরানো, সংস্কৃত নাটক অনেক পুরানো, কিন্তু বাংলা নাটকের ইতিহাস সেই হিসাবে বেশি না, বুঝছো? করে দেখো, এই যে 1795 খ্রিস্টাব্দে রুশ নাট্যকার হেরাসিম লেবেদেভের ডিসগাইজ, DISGUISE, ডিসগাইজ একটা হলো এলো লাভ ইজ দা বেস্ট ডক্টর DOCTOR, এই দুটি অনুবাদ নাটক দিয়ে এটা 1795, দুইটা নাটকই একই বছরে, 1795। এটা কি লিখেছে জানো? দুইটা নাটকের রচয়িতা হলেন হেরাসিম লেবেদভ। হেরাসিম লেবেদভ। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা জানো? বাংলা সাহিত্যের প্রথম নাটক হলো ভদ্রার্জুন। ভদ্রার্জুন অর্থাৎ অর্জুন কিভাবে সুভদ্রাকে অপহরণ করেছিল, এটা 1852। এটা হলো তারা চরণ শিকদার, সরি, তারাচরণ ভদ্রার্জুন, তারাচরণ ভদ্রার্জুন। হ্যাঁ, তারপর দেখো আরেকটা নাটক আছে এই যে ভদ্রার্জুন পরে, এই যে ওই বছরে কীর্তিবিলাস। কীর্তিবিলাস ওটাও 1852। কীর্তিবিলাস সেটা লিখেছেন যোগেশ চন্দ্রগুপ্ত। যোগেশ চন্দ্র গুপ্ত, কীর্তিবিলাস। এবার দেখো তাহলে ভদ্রার্জুন, তারাচরণ শিকদার, কীর্তিবিলাস হলো কে বলতো? কীর্তিবিলাস হলো যোগেশ চন্দ্রগুপ্ত। এবার দেখো এই যে কুলীন কুল সর্বস্ব, এই যে কুলীন কুল সর্বস্ব, এই নাটকটা হলো 1854 সালে। এটা লেখেন রাম নারায়ণ তর্করত্ন। তাহলে রামনারায়ণ তর্করত্ন তার কুলীন কুল সর্বস্ব নাটকটি দিয়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। এটা 1854 সালে। আর বাংলাদেশের প্রথম নাটক হলো শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা এটা কে লিখেছেন জানো? কে বলতে পারবা? বলো। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা বলো তো, মহাশ্মশান মহাকাব্যটি রচিত কে? মহাশ্মশান মহাকাব্যটি রচিত কে? কায়কোবাদ। হ্যাঁ, অবশ্যই রাখবা। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে মহাকবি কায়কোবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। এটি অবলম্বনে প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন। ঠিক আছে, এটা তাহলে রক্তাক্ত প্রান্তর নাটকটি কে রচনা করেন? মুনির চৌধুরী। প্রান্তর এই নাটকের রচয়িতা মুনির চৌধুরী। আচ্ছা বলো তো, এই যে নেমেসিস নাটকটা আছে, নেমেসিস, নেমেসিস নুরুল নুরুল মোমেন। মোমেন। আরেকটা নাটক বলি তো, বলো তো। নুরুল দিনের সারা জীবন। নুরুল দিনের সারা জীবন আমি বলে দেবো। সৈয়দ শামসুল হক স্যার। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। নুরুল দিনের সংগ্রামী জীবন। জাগে বাহে কণ্ঠের সবাই। হুম।
এবার দেখো আরেকটা নাটকের নাম বলবো যদি পারো। আচ্ছা বলো তো, রমা ষোড়শী এই নাটকটির রচয়িতাকে? পারলে এবারেই সে গভর্নমেন্ট অফিসার। বলো। রমা। রমা। এটা হলো ষোড়শী। এই নাটকটির রচয়িতাকে বলো। রমা ষোড়শী। নাটকটির রচয়িতা স্যার হলেন ষোড়শী রবীন্দ্রনাথ ঠাকুর না? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক হলো রক্তাক্ত প্রান্তর, সরি এই রক্ত করবী, ডাকঘর, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর। একটা একটা চলচ্চিত্রের নাম বলি, দেখো তোমরা পারো কিনা। পলাশী থেকে ধানমন্ডি। পলাশী থেকে পলাশী থেকে ধানমন্ডি। এই এটা একটি চলচ্চিত্র, এটার পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার। পলাশী থেকে ধানমন্ডি। ঠিক আছে ভাইয়া। স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এটা ভাইভাতো প্রশ্ন, বুঝছো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি বিখ্যাত চলচ্চিত্র হলো পলাশী থেকে ধানমন্ডি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি বিখ্যাত চলচ্চিত্র হলো পলাশী থেকে ধানমন্ডি। এর বাইরেও আচ্ছা নীল দর্পণ নাটকটি রচিত বলো তো। নীল দর্পণ বলো। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। একটু স্টার দিয়ে লিখে নাও। দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটককে বলা হয় বাংলাদেশের নাটক। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটককে বলা হয় বাংলাদেশের নাটক। জানো কেন? এই নাটকটা যখন তিনি লিখতেছিলেন তখন তিনি বাংলাদেশের কুষ্টিয়াতে অবস্থান করতেছিলেন। এই নাটকটা তিনি যখন লিখতেছিলেন তখন তিনি বাংলাদেশের কুষ্টিয়াতে অবস্থান করতেছিলেন। ঠিক আছে। এই নাটকের প্রধান চরিত্র যে গোলক বসু, এটি বাংলাদেশে একটি সম্ভ্রান্ত কৃষক, বুঝছো? এই নাটক প্রকাশিত হয়েছিল বাংলাদেশের আজিমপুরের বাংলা প্রেস থেকে, এখান থেকে পাবলিশড হয়েছিল। আর এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের উদ্দেশ্যে জুতা ছুড়ে মেরেছিল। কেন? অভিনয় কি খুব খারাপ হয়েছিল? না, অভিনয় খুব খারাপ হয় নাই। মূলত ইংরেজ চরিত্র যেটা ছিল গভর্নর উড, বুঝছো? কি নির্মম অত্যাচার! তুমি কথা বলিবে না, শাবুক কথা বলিবে, আমারই চাবুক লইয়া আসিও। এই যে তার যে অত্যাচারী যে ভূমিকা, মূলত ওই চরিত্রটাকে ধিক্কার দেওয়ার জন্য জানো তিনি মঞ্চের উদ্দেশ্যে জুতা ছুড়ে মেরেছিলেন। আর আরটির জুতাটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে গেলেন যে আজ তার অভিনয় জীবন সার্থক। বিদ্যাসাগর পর্যন্ত স্থির থাকতে পারেননি, বুঝছো? এই জন্য এখন আমরা আরো কিছু কাজ করবো আজকে। দেখো তোমাদের আসার মতো সাহিত্যিকদের ছদ্মনাম বা উপাধি নিয়ে কিন্তু এখনো কোনো কথা বলিনি আমরা। বিখ্যাত কিছু গ্রন্থ আছে। আগে ভাষণ দেখো, এগুলো লাগবে না। আচ্ছা দেখো, এটা ভাষণ নৈতিক একটা সংবাদ ওই সময়কার সংবাদ, তার আগের কাপড়। এটা হলো একটা বই গ্রন্থ আর কি, বুঝছো? এটা ওই যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, বদরুদ্দিন ওমর, বুঝছো? কোন প্রেক্ষাপটে এটা প্রবন্ধ গ্রন্থ আর কি। একুশের দলিল, এবার আখতার মুকুল, ভাষা আন্দোলনের কথা, এগুলো এত ডিটেলস আছে না। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। একুশের সংকলন, অর্থাৎ ভাষা আন্দোলনের প্রতি প্রথম সংকলন। সংকলন বুঝো, ভাষা আন্দোলনের পরে যারা লিখছেন তাদের সবার লেখাকে নিয়ে যেটা এটা সংকলন বলা হয়। প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি। এটা হলো হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি এটা একটা সংকলন গ্রন্থ। এটাকে সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। সংকলন গেল এটা। আচ্ছা বলো তো, অমর একুশে প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদনা কে করেন? এটা পারবা তো আসলে। হাসান হাফিজুর, থ্যাংক ইউ ভেরি মাচ। গান, চলচ্চিত্র, একুশের গল্প, জহির রেহান। তোমরা কি এটা জানো একুশের গল্প? এই যে তপু, রেনু, জানো?
মৌন নয়, শওকত ওসমান, এই দুটো গল্প। তবে 21-এর গল্পটা কখনো কখনো কালে ভদ্রে আসে আর কি। এটা উপন্যাস দেখো, আরেক ফাগুন জহির। আরেক ফাল্গুন, একটু আগে বলছি জহিরান, আর্তনাদ শওকত ওসমান, এটা বলি নাই। নিরন্তর ঘণ্টাদানি সেলিনা হোসেন। তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো, তোমরা চাইলে লিখতে পারো, তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, তোমরা চাইলে ভিডিওটা পরে দেখতে পারো। তবে পারতে হবে পরীক্ষা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসো কবিতা, ওই যে প্রথম কবিতা রাখতে বললাম। আসে ফাঁসির দাবি নিয়ে। হ্যাঁ, মাহবুব আলম চৌধুরী, অমর একুশে হাসান হাফিজুর রহমান, 21-এর কবিতা আল মাহমুদ। জানো, ফেব্রুয়ারি দুপুর বেলা ওয়াক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি নয় তো, বৃষ্টি তো নয়, বরকতেরই রক্ত। এই যে কবিতা। তুমি ঘুমাচ্ছ? হম, ঘুমাচ্ছ? ঘুমাইলে তুমি চা খেতে পারো, আমি বলে দিই। এবার দেখো, গান। দেখো, আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21শে ফেব্রুয়ারি, আব্দুল গাফফার চৌধুরী। হ্যাঁ, প্রথম সুর আব্দুল সুরকার লতিফ। আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী, এটা হলো মাহবুব আলম চৌধুরী, যেখানে কাঁদতে আসেনি, যেটা ফাঁসির দাবি নিয়েছে। এটা চলচ্চিত্র জীবন থেকে নেয়া আরেকটা চলচ্চিত্র। এটা অবশ্য চলচ্চিত্র না, এটা প্রামাণ্য চিত্র, লেট দেয়ার বি লাইট। এটা হলো জহির রায়। আচ্ছা, অনেক গরম পড়ছে না তোমাদের ওখানে? কি গরম পড়েছে ভাইয়া? খুবই গরম। ঢাকায় চরম গরম রে, এত গরম করতে গেল হঠাৎ করে। এই বাসা থেকে যে আসছি, যে অফিস যেন মনে হচ্ছে আগুন মারছে রাস্তায়। বের হয়েছি যখন, লালপুর নাটোরে তো আরো বেশি অবস্থা খারাপ। বুঝছো, ওই যে চিটাগাং রোড থেকে বের হয়েছি 1:30টায়, এখানে আড়াইটে এসে অফিসে পড়ছে। এই 1 ঘন্টায় মনে হচ্ছে সব ফায়ার, বাতাস আসে ফ্যানে, ওই যে গাড়ির মধ্যে ওটাও আগুন। ওই যে যারা ঘুমায় এখন গরমের দিনে বিছনায়, হ্যাঁ, ওটা সেকা রুটির মতো, তাওয়ার উপর সেকা রুটির মতো, এক পাশ উল্টো দিয়ে আবার উল্টে আরেকবার ঘুমায়, গরমে কি করবে বলো। আচ্ছা শোনো, তাহলে গেল এটা, লেট দেয়ার বি লাইট। এবার না দেখে বলবো, আমার ভাই রক্তরঙের শিবিরের আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করে বলো তো? রচনা করে আব্দুল গাফফার চৌধুরী। উত্তর উত্তর গ হবে। আচ্ছা, পরেরটা দেখো, ইয়েস। এই যে উপাধি। বাংলা সাহিত্যের উপাধি ও ছদ্মনাম, এটা একটু পরে বলি, সবাইটা তো আর লাগবে না। আচ্ছা, ইয়ে বলো তো, প্যারিচাঁদ মিত্রের উপাধি কি? প্যারিচাঁদ অপশন মিত্র, দিলে হয়তো বা পারা যাবে, এই মুহূর্তে মনে হচ্ছে না। টেকচাঁদ ঠাকুর। দেখো, প্যারীচাঁদ মিত্র। বিশ্বাস করো, তার ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর। ছদ্মনাম হলো টেকচাঁদ, টেকচাঁদ ঠাকুর। আর উপাধি গুলো তো উপাধি, উপাধি গুলো তো উপাধি, এই যে উপাধি কি? ডিফেন্স অফ বেঙ্গল, ডিফেন্স অফ বেঙ্গল, বেঙ্গল। আচ্ছা বলো তো, ডিফেন্স অফ, পাদ্রি লং সাহেব তাকে উপাধি দিয়েছিলেন, পাদ্রি লং সাহেব তাকে উপাধি দিয়েছিলেন। আচ্ছা বলো তো, মহামহোপাধ্যায় কার উপাধি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। যদি আসে মহা মহপত। মহোপাধ্যায়, এটা কার উপাধি? হরপ্রসাদ শ্রী মহাশয়, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, মহোপাধ্যায়। আচ্ছা বলো তো, এই যে বিদ্যুৎ দল্লভ, এটা কার উপাধি? বিদ্যুৎ দল্লভ, বলো তো, বিদ্যুৎ দল্লভ কার উপাধি? বসন্ত রঞ্জন রায়, বসন্ত, বসন্ত রঞ্জন রায়। আচ্ছা, বসন্ত রঞ্জন রায় কেন গুরুত্বপূর্ণ বলো তো? বসন্ত রঞ্জন রায় কি করেছেন, কি এমন করেছেন যে ওনার উপর আসবে? কে বলতে পারবা? বসন্ত রায়, কথা বলো, বসন্ত রঞ্জন রায় কেন গুরুত্বপূর্ণ, কি করেছেন এমন? ওনার নামটা লিখতে হলো এখন সকালবেলা।
প্রাচীন বাংলার কোন ইতিহাসের সাথে ইনি জড়িত আর কি। ওই যে তোমারে, তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন হুম। রায়। আর সরি স্যার, চর্যাপদ মধ্যযুগের আবিষ্কার মধ্যযুগের আর চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ 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 শাস্ত্রী শাস্ত্রী। মহাশয়। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ দল্লভ। আর চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটা প্রশ্ন করবো, ওইটা মুছে দেখো তো, দেখো কিন্তু বলো তো, মিথিলার কোকিল কার উপাধি? মিথিলার কোকিল, দেখো মিথিলার কোকিল কার উপাধি বলো তো? মিথিলার কোকিল আসলো, স্ক্রিন শেয়ার করছে, এটা নিয়ে ওদের ডাক দাও। স্যার বিদ্যাপতিকে। এই স্ক্রিন শেয়ার কি করছো তোমরা? এটা কেন করছো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার কেন করছো? এটা কে করছে? এই যে স্ক্রিন শেয়ার কে করছে? দেখো তো স্ক্রিন শেয়ার কে করছিল? এই শাহিন, তুমি কি স্ক্রিন শেয়ার করছিলে? না স্যার, হ্যাঁ, না স্যার করি নাই তো। তাহলে কে করছে এটা? এই মতো স্ক্রিন শেয়ার কে করলো? মিথিলার কোকিল কাকের উপাধি বলো? বিদ্যাপতি, বিদ্যাপতি। বিদ্যাপতি। আচ্ছা বলো তো, গুণাকর কার উপাধি? গুণাকর বলো যদি পারো, গুণাকর কার উপাধি? ভারতচন্দ্র। ভারত ভারতচন্দ্র চন্দ্র রায়। রায়। আচ্ছা বলো তো এবার একটা, কবি কঙ্কন কার উপাধি যদি আসে? কবি কঙ্কন, মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম। মুকুন্দরাম, মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কে? মুকুন্দরাম চক্রবর্তী। এই তাহলে এই গেল মোটামুটি। আচ্ছা, শরৎচন্দ্রের উপাধি কি বলতো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী। অনিলা দেবী। বোকা, উপাধি আর ছদ্মনাম তো আলাদা জিনিস, যেটা তোমার ছদ্মনাম। অনিলা দেবীর ছদ্মনামে তিনি কয়েকটি গ্রন্থ রচনা করে, একটি অপরাজেয় নারীর, কথাশিল্পী নাকি? কথা শিল্প। হ্যাঁ, অপরাজেয় কথাশিল্পী। আর একটা আছে বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। অপরাজেয় কথাশিল্প শিল্পী, আবার বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। আর উপাধি হলো এটা। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের উপাধি কি বলতো? বঙ্কিমচন্দ্রের উপাধি কি? সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট। আর কি হতে পারে? সাহিত্য সম্রাট, স্যার বাংলা উপন্যাসের জনক। আধুনিক বাংলা উপন্যাসের জনক, রাইট। আর কি? বাংলার স্কট। আর একটা হলো বাংলার স্কট, বাংলার স্কট। ওয়াল্টার স্কটের মতো তিনি রোমাঞ্চের উপন্যাস লিখতেন বলে বাংলার স্কট। বাংলার স্কট। তাহলে বাংলার স্কট কে বলো? বাংলার স্কট কে? বঙ্কিমচন্দ্র। বাংলার স্কট কে বলো? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র। আচ্ছা বলো তো, সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট। যদি আসে কোন লেখক কালকুট ছদ্মনামে কালকুট। লিখতেন? সমরেশ বসু। ঠিক আছে। দৃষ্টিহীন ছদ্মনাম কার? মধুসূদন মজুমদার। তবে এটা অত গুরুত্বপূর্ণ না। চারুচরণ চক্রবর্তী জরাসন্ধ। প্রমথ চৌধুরীকে বলা হয় বীরবল। বীরবল। অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বনফুলবালা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী, তবে তার উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায় হলো বনফুল, আমি বন। আর কোন লেখক নীল লোহিত ছদ্মনামে লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীললোহিত। ঠিক আছে, এই কয়টা যে কয়টা দেয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছদ্মনাম উপাধির ক্ষেত্রে। এর মধ্যে প্রমথ চৌধুরীকে বলা হয় বাংলার চলিত গদ্যরীতির প্রবর্তক। উপাধি কি দেখো, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি অপরাজেয় কথা শিল্পী, আর একটা হলো বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। ওকে ভাইয়া, তাহলে এই অংশটুকু তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। দিস স্ক্রিনশট। জি স্যার। ওকে, এই ফাঁকে ফাঁকে আরো কিছু কথা আমি জিজ্ঞাবো। জিজ্ঞেস করবো। স্যার সব লেখকের উপাধিগুলো লিখলেন না কেন? কোনটা? সবগুলো উপাধিগুলো লিখলেন না সবগুলো লেখকের? ও, সবগুলো লেখকের উপাধি তো নাই, ও, ওই জন্য। বুঝছো, জি স্যার। সবগুলো লেখকের উপাধি তো নেই, যাদেরটা আছে সেটা আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? এবার দেখো, যদি আসে কোন লেখক পরশুরাম ছদ্মনামে লিখতেন, মতো কোন লেখক? রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম কি বলতো? পরশুরাম। বিমল ঘোষের ছদ্মনাম কি বলতো? বিমল ঘোষ মৌমাছি। জহির রায়হানের ছদ্মনাম কি বলতো? জহির রায়হানের মোহাম্মদ জহিরুল্লাহ। মোহাম্মদ জহিরুল্লাহ, ঠিক আছে। শওকত ওসমানের ছদ্মনাম কি? শেখ আজিজুর রহমান। শেখ আজিজুর রহমান। এখন কিছু তথ্য লিখতে হবে তোমাদের, লিখবা 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 লিখবা, হ্যাঁ বলবা। জি স্যার। স্যার বলেন। আর এক কাপ চা খাওয়ানোর দরকার ছিল, তুমি নিজে বড় এক কাপ খাইতে পারো আমাকে। আচ্ছা দেখো, সেটা হলো কি, তিনটা তথ্য। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কিন্তু ভারতচন্দ্র রায় গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় গুণাকর। কবি সমর সেনকে নাগরিক কবি বলা হয়। কবি সমর সেনকে নাগরিক বলা হয়। তবে বাংলা সাহিত্যের নাগরিক কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কবি শামসুর রহমান। রহমান না কিন্তু রহমান, এটা একটা ভুল আছে, তাই না? রহমান হবে, কবি শামসুর রহমান। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? ভারতচন্দ্র রায় গুণাকর। কবি সমর সেনকে নাগরিক বলা হয়। তাই বাংলা সাহিত্যের নাগরিক কবি সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কবি শামসুর রহমান। ঠিক আছে, বুঝবো ওটা? দেখো, আর বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে বলো তো, কে বলতে পারবা বলো? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পর একমাত্র বুদ্ধদেব বসুকে সার্থক সব্যসাচী লেখক বলা যায়। তবে রবীন্দ্রনাথের পর একমাত্র বুদ্ধদেব বসুকে সার্থক সব্যসাচী লেখক বলা যায়। তবে তবে আব্দুল মান্নান সৈয়দ এবং সৈয়দ শামসুল হক এরাও সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। তবে আব্দুল মান্নান সৈয়দ এবং সৈয়দ শামসুল হক এরাও সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। ওকে ভাইয়া, তাহলে বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। সব্যসাচী কি বলতে পারো তোমরা? তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, জানার কোনো বিষয় আছে কিনা? স্যার দুই হাত দিয়ে লিখতে পারে, এমন সমান লিখতে পারে দুই হাত দিয়ে। দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে
অর্জুন 2 হাতে তীর চালাতে পারতেন, ডান হাতে বাম হাতে বাম হাতে 2 হাতে তীর চালাতে পারতেন বলে তাকে সব্যসাচী বলা হতো। পরবর্তীতে সাহিত্যের ক্ষেত্রে যিনি 2 হাতে লিখতে পারেন, তাহলে 2 হাতে তো একটা মানুষ লিখতে পারেন না, অর্থাৎ সাহিত্যের অধিকাংশ শাখায় যিনি সমান দক্ষতা থেকে বিচরণ করেছেন তাকে বলে সব্যসাচী। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রথম সব্যসাচী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যে প্রায় সকল বিষয়ে তিনি হাত লাগিয়েছিলেন। এখন যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়টি নিয়ে সাহিত্য রচনা করেননি বলতো? মহাকাব্য। তাহলে একমাত্র মহাকাব্য ছাড়া সাহিত্যের প্রায় সকল শাখায় রবীন্দ্রনাথ অত্যন্ত দক্ষতার সাথে বিচরণ করেছিলেন। রবীন্দ্রনাথের মতে বাংলা সাহিত্যে পরে বাংলা সাহিত্যে অসাধারণ প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন কে বলতো? বুদ্ধদেব বসু। তবে আব্দুল মান্নান সৈয়দ এবং সৈয়দ শামসুল হক এরা সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। ওকে, এবার দেখো, উনি আমার সরাসরি স্যার। এর আগে মমতাজউদ্দিন স্যারকে বললাম, উনি আব্দুল মান্নান সৈয়দ, ওনারকে তাহলে সব্যসাচী লেখক বলা হয় সব্যসাচী। তবে অশোক সৈয়দ তার ছদ্মনাম। এটা 33 BCS ছিল অশোক সৈয়দ। ঠিক আছে, মনিরুজ্জামান না, কোন লেখক হায়াত মোহাম্মদ ছদ্মনামে লিখতেন বলতো? মনিরুজ্জামান। হ্যাঁ, আর চারণ কবিকে মুকুন্দরাম, চারণ কবিকে মুকুন্দরাম মুকুন্দ দাস। ক্লাসিক্যাল কবিকে ক্লাসিক্যাল কবি সুধীন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্র দত্তকে বলা হয় ক্লাসিক্যাল কবি। আর শান্তিপুরের কবিকে মোজাম্মেল হক, শান্তিপুরের কবিকে মোজাম্মেল হক। তাহলে আব্দুল মান্নান সৈয়দ অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন। তারপর মনিরুজ্জামান হায়াত মাহমুদ, মুকুন্দ দাস চারণ কবি, সুধীন্দ্র দত্ত ক্লাসিক্যাল কবি, মোজাম্মেল হক শান্তিপুরের কবি। ওকে 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 ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ ওকে। ওকে, আজকের ক্লাস তোমরা বললে এখনই শেষ করে দেবো। আচ্ছা শোনো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। খুব খেয়াল রেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। স্বর্ণালী জিজ্ঞেসে ক্লাস শেষ হবে কয়টায়? স্বর্ণালী বলো, এটা কেন জিজ্ঞেস করছো? সোনালীকে একটু আনমিউট করে দাও। সবাইকে একবারে করে দাও, কোনো সমস্যা নেই, দরকার জেগে কথা। সোনালী তুমি আনমিউট করো। সোনালী ওখানেই ছিল, আনমিউট করো। তুমি এটা জিজ্ঞেস করছো কেন বলো? সেটা আনমিউট করো, তারপর আমরা কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি। আপু বলো। স্যার প্রচন্ড গরম পড়ছে তো ফ্যানের বাতাস কাজ হচ্ছে না, মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বললাম। আর আমরা বরফে জমে যাচ্ছি এখানে ঠান্ডায়, বুঝছো? এই যে বারবার বাড়াচ্ছি, দেখছো? প্রথমে ছিল 16, এবার 18 করছি, এবার 20, এবার 22, এখন 24 করছি। একটু পর দেখবে তাতেও ঠান্ডা, রুম পুরো বরফ হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তোমার বাসা কোথায়? গ্রামের বাড়ি? স্যার আমার বাসা হচ্ছে খুলনা বাগেরহাট, চিতলমারি হচ্ছে থানা। তোমার পাশে রইলো থানা নাজিরপুর, হ্যাঁ তাই না? জি স্যার তুমি নাজিরপুর চিনো? চিনি। আচ্ছা শোনো, কোনো সমস্যা নেই, আমাদের 3টা থেকে 5টা তো আমরা ই করে দেবো, খুব মনোযোগ দিয়ে শোনো। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বুঝছো? তো বন্ধুরা মিলে বাজি ধরছিল। বন্ধুরা বলতেছে যে বিখ্যাত লেখকদের লেখা ছাড়া পত্রিকায় লেখা ছাপানো হয় না। মানিক বন্দ্যোপাধ্যায় বললেন না, লেখা বিখ্যাত হলে ছাপা হয়ে যাবে। লেখক বিখ্যাত হওয়া দরকার নেই, মানুষ বিখ্যাত হওয়া দরকার নেই, লেখাটা বিখ্যাত হওয়া দরকার। তো বন্ধুরা এটা মানতে রাজি না। তখন মানিক বন্দ্যোপাধ্যায় কি করলেন?
ছদ্মনাম ব্যবহার করলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বলছে যে আমি আমার আসল নামও দিব না দেখি। ওই গল্পটার নাম ছিল অতসী মামি। অতসী মামি, অর্থাৎ মামির নাম অতসী ছিল। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, হাজবেন্ড মারা যান। উনি হাজবেন্ডের ইয়েতে আর কি ওইখানে পুষ্প দিতে যাচ্ছেন, ট্রেনে বসে সেই মামি এক কামরায় মাথা নিচু করে বসা। পরে হলো যে সেই মামার ওয়াইফ, যে মামা মারা গিয়েছিলেন। তাহলে দেখো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে লিখতেন কে? মানিক বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন বলুন? মানে তার আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে লিখে বিখ্যাত হয়েছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায় নামে। মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে আসল নামটা কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা আমি নিজে একটা প্রশ্ন করি, এবার বলো তো, কাজেম আল কোরেশি এটি কার ছদ্মনাম? কাজেম আল কোরেশি প্রকৃত নাম কি? কার প্রকৃত নাম? কায়কোবাদ। কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশি, আর কায়কোবাদ তার ছদ্মনাম। এবার বলো তো, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? কে বলতে পারবো কিনা দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম হলো গন্ধর্ব নারায়ণ মিত্র। গন্ধর্ব নারায়ণ মিত্র। স্কুলে ভর্তি ছিল তো, বন্ধুরা বলতো গন্ধ গন্ধ, এই যে নিজের নাম পাল্টাই লিখেছিলেন দীনবন্ধু মিত্র। এটা দেখো। আচ্ছা এবার দেখো, এটা 26তম বিসিএস স্যার ছিল, কেউ উত্তর খালি লিখে দিবা, কেউ কমেন্ট করবা না, মানে বলবা না, কমেন্টের বক্সে উত্তরটা লিখে দাও। বর্ণফুল কার ছদ্মনাম? ক খ গ ঘ, বলবা না, উত্তরটা লিখে দাও শুধু কমেন্ট বক্সে। ক খ গ ঘ, যে কোনটা লিখে দিল, ক খ গ ঘ, তোমার যেটা মন চায় লিখে দাও, আমি আছি। বর্ণফুল কার ছদ্মনাম? একদম ঠিক, বলাই চাঁদ মুখোপাধ্যায়। বীরবল কার ছদ্মনাম বলতো? বীরবল কার ছদ্মনাম? কোন লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। ঠিক আছে, তাহলে বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী। কালকুট কার ছদ্মনাম বলতো? কালকুট সমরেশ বসু। সমরেশ। বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিল। আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কোনটি বলো? তারপরে আমি এটা নিয়ে কথা বলবো। ভানুসিংহ ঠাকুর। হ্যাঁ, উনি মোট 9টা ছদ্মনাম ব্যবহার করেছিলেন, উনি বিখ্যাত হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি উপাধি কে দিয়েছিলেন? কবিগুরু, গুরুদেব তাকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। কবিগুরু দিয়েছিলেন ক্ষিতিমোহন, আর গুরুদেব হলেন মহাত্মা গান্ধী। তাহলে কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি, এগুলো তার উপাধি। পয়টা দেখো, কাব্য সুধাকর কার উপাধি? সত্যনাথ গোলাম মোস্তা, আল মাহমুদ, শামসুর রহমান। এখানে সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। আল মাহমুদ হলো সোনালী কামিনী কবি, আর শামসুর রহমান হলো নাগরিক কবি। ঠিক আছে, টিচার্স ওয়ার্ক এক বই। আচ্ছা দেখো তো, দুইটা বিখ্যাত গ্রন্থ, একটা হলো 71-এর দিনগুলো, একটা 71-এর ডায়েরি। এই এটা হয়ে গেল না, ওইটা মাসি পড়ছে, দেখো তাতেই লেখাটা। চিন্তা করছো একটা মাসির কত ক্ষমতা? 71-এর দিনগুলি কার বলো তো? 71-এর দিনগুলি দুইটা বই, একটা হলো 71-এর দিনগুলি, 71-এর ডায়েরি। 71 দিনের দুইটা গ্রন্থ। একটা হলো আমি বীরঙ্গনা বলছি, তিনটা বই এখানে খুব গুরুত্বপূর্ণ, দেখো আমি একটু নোট লিখছি। একটা হলো 71-এর দিনগুলি, 71-এর ডায়েরি, আর একটা হলো আমি বীরঙ্গনা বলছি। 71-এর দিনগুলি হলো
জাহানারা ইমাম, বুঝছো? এটা সবাই মহিলা কিন্তু। 71 ডায়েরি সুফিয়া কামাল, সুফিয়া কামাল। আর আমি বীরাঙ্গনা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিম। উনি কার ভাবছিল জানো? ইব্রাহিম সাহেবের, ডাক্তার ইব্রাহিম সাহেবের। ডাক্তার ইব্রাহিম কে? এই যে দেশের যত ডায়াবেটিস হসপিটাল আছে তার প্রতিষ্ঠাতা, বারডেমের যতগুলো শাখা আছে, হ্যাঁ, তার প্রতিষ্ঠাতা হলেন ডক্টর ইব্রাহিম, তার ওয়াইফ হলো ডক্টর নীলিমা ইব্রাহিম। তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল। একটা স্ক্রিনশট দাও ভাইয়া, লিখে নাও। গরমে আমাদের এখান থেকে কিছু ঠান্ডা পাইপ দিয়ে পাঠিয়ে দেবে, যাদের গরম লাগছে বলবা, পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো 71 দিনগুলি কার বলো তো? এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই আলোচনাগুলো যে জাহানারা কোনো ইমাম। পরীক্ষা তোমার দৃষ্টি। বলো জাহানারা ইমাম। ওহো, এটা হলো জাহানারা ইমাম। আচ্ছা বলো তো, ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করে? ন্যায়দণ্ড, এটা বাংলাদেশের কিছু বিখ্যাত গ্রন্থ নিয়ে আলোচনা। স্বর্ণকুমারী দেবী। আচ্ছা শোনো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসী কিন্তু স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের বোন উনি, বুঝছো? বোন। আর উপন্যাসগুলি কি কি দেখো তো? স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী উপন্যাস গুলোর কি, সেটা হলো স্বর্ণকুমারী দেবী। এই দেখো মেবার রাজ, এই দেখো মেবার রাজ, এই দেখো মেবার রাজ। দীপ নির্বাণ, নির্বাণ হুগলির ইমাম বাড়ি, এগুলো সব ওনার উপন্যাস। স্বর্ণকুমারী দেখি কি বলতো? মেবার রাজ, দীপ নির্বাণ, হুগলির ইমাম বাড়ি, হুগলির ইমাম বাড়ি। এই উপন্যাসগুলো রচয়িতাকে স্বর্ণকুমারী দেবী, স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে? ওকে। আচ্ছা, ন্যায়দণ্ড উপন্যাসটি রচয়িতাকে বলতো? জরাসন্ধ। রশিদ করিমের একটা বিখ্যাত উপন্যাস আছে কুলায় ও কালপুরুষ। রশিদ করিমের জরাসন্ধ যদি কোনো উপন্যাস, ন্যায়দণ্ড। রশিদ করিম হলো কুলায় ও কালপুরুষ, মনে রাখবা। আচ্ছা, সৈয়দ অলিউল্লাহর একটা উপন্যাসের নাম বলতে পারবা কে কে? হ্যান্ড রেজ করবা, আগে বলবা না, একটু হ্যান্ড রেজ করো তো, কে কে বলতে পারো যে কোনো একটা উপন্যাসের নাম? সৈয়দ অলিউল্লাহ উপন্যাসের নাম হলো চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে। গুড, সুবর্ণা খাতুন, ও হ্যান্ড রেজ করেছে, থ্যাংক ইউ। চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে, 3টে উপন্যাস। এবার লাল সালুটা খুব বিখ্যাত। চাঁদের অমাবস্যা, লাল সালু, কাঁদে নদী কাঁদো। কি বলছি বলতো? চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। কি কি বলছি? চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। চাঁদের অমাবস্যায় লাল সালু, ও আমার জিজ্ঞেস করছে, তখন বলছি আমি খাবো। তখন এবার দেখো গেল চাঁদের অমাবস্যায় লাল সালু কাঁদে নদী কাঁদো। পাল্টে যাও। বৈতালিক উপন্যাসিকে রচনা করছে, এটা অত গুরুত্বপূর্ণ না। নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা তোমাদের না আসতে পারে, নাও আসতে পারে, তবে ওই যে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল বৈতালিক, নারায়ণ গঙ্গোপাধ্যায়। আকবর হোসেন একটা উপন্যাস আছে, এটা হলো অবাঞ্ছিত একটা উপন্যাস। মোহাম্মদ নজিবুর রহমান, একটু আগে আলোচনা করছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগেরটা থেকে, আগেরটা বলছি অত গুরুত্বপূর্ণ না, তবে এটা খুব গুরুত্বপূর্ণ। কে পারবে এটা? না, ওটা আমি প্রশ্ন করছিলাম, কে কে জিজ্ঞেস তখন হ্যান্ডেস করছি। ওই যে একটু আগে বলছিলাম না, আনোয়ারা, আর একটা তার বিখ্যাত উপন্যাস প্রেমের সমাধিটা আসতো। আনোয়ারাটা বিখ্যাত, এটাও বিভিন্ন সময়, 2টি উপন্যাস। একটা হলো আনোয়ারা, একটা হলো প্রেমের সমাধি। দুদিনের খেলাঘর, আকবর হোসেন। দুদিনের খেলাঘর কে? আকবর হোসেন। কত ছবি কত গান, এর লেখক কে বলতো? কত ছবি কত গান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস। খন্দকার মোহাম্মদ ইলিয়াস। কত ছবি কত গান। ওয়ারিশ উপন্যাসটি রচয়িতা শওকত আলী, না এটা শওকত আলী আর কি, বুঝছো? এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, এক নজর দেখে নিবে এগুলো। এর মধ্যে এখন নাট্যকারের নাম বলবো, এর মধ্যে কে নাট্যকার আসলে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার? একটু আগেই বলছিলাম মমতাজ উদ্দিন আহমেদ স্যার, বকুলপুরের স্বাধীনতা কি হোসেন।
সাতগাটে অনেক বিখ্যাত নাটক লিখছেন। উনি মামুনুর রশিদও একজন নাট্যকার। এরা কিন্তু নাট্যকার না, এই জন্য কে একজন আলাদা আছে নাট্যকার, যিনি আলাদা তিনি নাট্যকার। ওরা কদম আলী, এটা মামুনুর রশিদের নাটক। ওরা কদম আলী নাটকটি কে লিখেছেন? মামুনুর রশিদ। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে বলতো? সিরাজউদ্দৌলা গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ। আর বাংলাদেশে এটা নিয়ে নাটক লিখছেন সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলাদেশে নাটক লিখছেন সিকান্দার আবু জাফর, আর এটা গিরিশচন্দ্র ঘোষ। ছোটদের অভিনয় আবুল কালাম আব্দুল ওহাব। এ সার্চ ফর আইডেন্টিটি, এটা মুক্তিযুদ্ধভিত্তিক একটি বই, মেজর আব্দুল জলিল। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি লেখককে? আব্দুল জলিল। পরিবিহঙ্গ জবেদা খানম। ৭১ দিনগুলি জাহানার ইমাম। আর কি কোনো রচনা নাই আমাদের আজকে? এখন আমাদের দুজন বিখ্যাত রাইটার আছে এর বাইরেও, এটা একটু শেষ করবো আমরা। তোমাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি গরমে, তাহলে তোমার একটু নড়ে চড়ে বসো, একটু পানি টেনে খেয়ে নাও ভাইয়া। আর আমাকে অন্তত ১৫টা মিনিট ২০ মিনিট সময় দাও, আমি পড়াটা গুছিয়ে দিই, বুঝছো? এখান থেকে যে আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, সরি, একজন আছে কাজী নজরুল ইসলাম, একজন জসিমউদ্দিন। তোমরা কি দেখেছো আজকে ক্লাস? এটা দেখো, আগে জসিমউদ্দিন দেখো, পড়াটা কি করবা। জসিমউদ্দিন। দেখো, ছদ্মনাম হলো, জসিমউদ্দিনের ছদ্মনাম হলো জমির উদ্দিন মোল্লা। জমির উদ্দিন মোল্লা। উপাধি কি দেখো, উপাধি হলো পল্লী কবি। পল্লী কবি। জসিমউদ্দিন উপাধি কি? পল্লী কবি। তাহলে জসিমউদ্দিনের ছদ্মনাম কি বলতো? জমির উদ্দিন মোল্লা। আর উপাধি কি বলতো? পল্লী কবি। পল্লী কবি। এবার দেখো তার বিখ্যাত, প্রথম দেখো, এটা হলো কাব্য গ্রন্থ, বুঝছো? আর একটা হলো কাহিনী কাব্য। স্যারের দুটার মধ্যে তফাৎ কি? কাহিনী রসিকার হবে এখন, একসময় দিরিগার হতো কাহিনী কাব্য। পল্লী জসিমউদ্দিন রচিত কাহিনী কাব্য দুটো কি দেখো? নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ, আর হলো সজন বাঁধিয়ার ঘাট। সজন বাঁধিয়ার ঘাট। নকশি কাঁথার মাঠ আর সজন বাঁধিয়ার ঘাট। তাহলে কাব্যগ্রন্থ কি দেখো? তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো, ও আরেকটা দেখো, সজন বাঁধিয়ার ঘাট ও মা যে জননী কান্দে। মা যে জননী কান্দে। ওনার বিখ্যাত একটা আছে জানো, একটা উপন্যাসই খালি মনে রাখো, উপন্যাস বোবা কাহিনী। বোবা কাহিনী। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো রাখালি। রাখালি। তার বিখ্যাত কবিতা কবর, এটা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, বুঝছো? কল্লোল। পরে এটা তার রাখালি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়।
এর বাইরে তিনি লিখেছেন ধান ক্ষেত, এক পয়সার বাসি, এগুলো তার কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি মনে রাখবা। তার বিখ্যাত কবিতা কবর, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। যশোর বিদ্যালয়ের কবর কবিতাটি তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় না, এটা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটা তবে তার আগে এটা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীতে এটি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালিতে অন্তর্ভুক্ত হয়। তার কাহিনী কাব্যগুলো কি কি বিখ্যাত কাহিনী কাব্যগুলো হলো নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট ও মা যে জননী কান্দে। তাহলে পল্লী কবি রচনার বিখ্যাত কাহিনী কাব্যগুলো হলো নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট ও মা যে জননী কান্দে। কি কি বলছি বলতো? নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট ও মা যে জননী কান্দে। ঠিক আছে, এবার দেখো এর বাইরে স্যার কোনো আসতে পারে? হ্যাঁ, জসীমউদ্দিনের আরো কিছু কথা আছে, সেটা কি দেখো। ওনার দুটি বিখ্যাত গীতি নাটক আছে, মধুমালা ও বেদের মেয়ে। এই দুইটারই চলচ্চিত্র হয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যাবৎকালে সবচেয়ে ব্যবসা সফল ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। এই সেই বেদের মেয়ে থেকে বেদের মেয়ে জ্যোৎস্না, বুঝছো? তাহলে বিখ্যাত যে গীতি নাটক, গান নির্ভর, কি কি গীতি নাটক? মধুমালা, মধুমালা ও বেদের মেয়ে, মধুমালা ও বেদের মেয়ে। আর তার স্মৃতিকথা আছে, ঠাকুর বাড়ি আঙ্গিনায় যাদের দেখেছি, শুধু স্মৃতিকথা, এটা হলো স্মৃতিকথা। স্মৃতি কথা কি কি? ঠাকুর বাড়ির আঙ্গিনায় যাদের দেখেছি, স্মৃতিকথা। আর হলো আরটা কি দেখো, ভ্রমণ কাহিনী, বিখ্যাত ভ্রমণ কাহিনী। কি কি দেখো তো বিখ্যাত ভ্রমণ কাহিনী কি কি? নকশিকাঁথার যে দেখো ভ্রমণ কাহিনী হলো চলে মুসাফির, আর লাগবে না, চলে মুসাফির, হলদে পরীর দেশ, হলদে পরীর দেশ, আর একটা ও যে দেশে মানুষ বড়, যে দেশে মানুষ। ঠিক আছে, মনে থাকবে? চলে মুসাফির, হলদে পরীর দেশ ও যে দেশে মানুষ বড়। এটা কি বলতো? এটা তার বিখ্যাত ভ্রমণ কাহিনী। বুঝবে এটা? সোমা, শাহিন বলো। ঠিক আছে, আচ্ছা এবার আসো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি বলতো? উনি নিজে কোনো ছদ্মনাম কিন্তু ব্যবহার করেন না, উনি নিজে কিন্তু ছদ্মনাম ব্যবহার করেন না। এই দেখো নুরু, এই দেখো নুরুল, হ্যাঁ নুরুল, এই যে ধূমকেতু, ধূমকেতু রস্যকারী হবে ধূমকেতু, নুরুল ধূমকেতু, কলহন মিশ্র, এগুলো নানান কথাবার্তা বলে। উপাধিকে দেখো, উপাধি বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি। আর
কয়েকটা তথ্য দেখো। তাকে ঢাকায় আনা হয় 1972 সালে। যদি বলা হয় কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় কত সালে? 1972 সালে। তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে। আর নাগরিকত্ব প্রদান করে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, 1976 সালে। প্রথম জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, তাকে ঢাকায় আনা হয় 1972 সালে। তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে। তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান 1976 সালে। এই বছরে তাকে 21শে পদকও দেওয়া হয়, কিন্তু এই বছর 21শে পদকও পান এবং সে বছরে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম ঢাকায় আনা হয় 1972 সালে। তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন 1974 সালে। আর তিনি মারা যান 1976 সালে। তবে সেই বছর তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং 21শে পদক প্রদান করা হয়। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, এই গেল অবস্থা। আচ্ছা, নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। অগ্নিবীণা অর্থাৎ আগুন দিয়ে তৈরি বীণা। এটা প্রকাশিত হয় 1922 সালে। 1922, এটা মনে রাখো। অগ্নিবীণা কাব্যের বিখ্যাত কবিতা হলো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস মনে থাকবে? প্রলয় উল্লাস, এই কবিতার মানে কি? সব ভেঙে চোর মার করো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়। তোমরা ইয়ে করো, আনন্দ করো, উল্লাস করো, সব ভেঙে চোর মারাবে বৈশাখী ঝড়ে, এবার আবার নতুন করে গড়বো। এই যে বৈশাখ মাস, এখন কি অবস্থা না বাইরে? প্রচন্ড রোদ এবং গরম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? স্যার আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। বলো ভাইয়া। এই কাব্যের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। বুঝছো? এটা বিদ্রোহী। বলো আব্দুল মোতালেব। স্যার এই মাত্র ক্লাসে ঢুকলাম তো স্যার, দেখি তো মাত্র 13 জন ক্লাস করতেছে। খুবই ও, দুঃখের ব্যাপার। এটা দুঃখের কি আছে? তুমি দুঃখ হওয়ার কি আছে? স্যার এই রেকর্ডের ক্লাস গুলো পাচ্ছি না, মানে কোনো কিছু পাইতেছি না। তুমি এইমাত্র ঢুকবা কেন ক্লাস 3টায়? জানি না, দেখলাম, আমি ভাবছিলাম যে 4টায় আসছিল, উল্টা পাল্টা দেখছি বলে এই কারণে। কেউ যদি টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে, কেউ টাকা দিয়ে ভর্তি হলো কিন্তু ক্লাস করে না, সে দায়িত্ব কি প্রতিষ্ঠান নেবে বলো? এটা আসলে না কেন? না স্যার, এই যে আমাদের তো মানে কততম ব্যাচ এটাই জানি না, মূলত আমি জানি না কততম ব্যাচে ভর্তি হয়েছি। শুধু এতটুকু জানি যে 11 থেকে 20তম গ্রেড। এটা তো সার্ভিসে ফোন দিয়ে আজকে জেনে নেও যে তুমি কোন কোথায় আছো। সার্ভিসে ফোন দিয়েছি, ফোন ওরা তো কোনো সাড়াই দেয় না। কোনো সাহায্য দরকার নেই, এসএমএস করো, এখনই এসএমএস করো তাদের নাম্বারে। হ্যাঁ, এই যে সার্ভিসের নাম্বারটা এখানে নাই না? এটা বলো 01 শেষ। না, এখনই সার্ভিসের লোক নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক আছে, কবিরকে নিয়ে আসো, বলো ডাকে আপনারে অগ্নিবীণা। এখন সার্ভিসের লোক আসবে, তার সামনে বলবা কি সমস্যা। ঠিক আছে, প্রথম তাহলে পোলাওলাসটা অগ্নিবীণা প্রথম পিতা। দেখো এবারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরুল সম্পর্কে আর যেটা আসতে পারে, দেখো প্লিজ একটু আসবেন, আসো এদিকে আসো। আব্দুল মোতালেব বলো, তোমার অভিযোগটা বলো। বলো। আসসালামু আলাইকুম। মোতালেব ভাই শুনতে পাচ্ছেন? নাকি কথা বলার সুযোগ করে জানতে? মোতালেব, হ্যাঁ, বলো। স্যার আনমিউট করে রাখছেন স্যার, আমি তো কথা বলতেছি বাট এখন শুনতে পাচ্ছি, বলেন। মূলত আমি কোন ওই যে গ্রেডে ভর্তি হয়েছি বা কোন ব্যাচে এটা তো ঠিক জানি না। আর ওটা কি ফোন করছে, ফোনে কেউ ধরে না। এখন আপনি ভর্তি হয়েছেন, আপনি কোন গ্রেডে ভর্তি হয়েছেন এটা জানেন না, সার্ভিস থেকে তো আমিও জানবো না। আপনি একটা কাজ করেন, আপনি কোন নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়েছেন? শেষে কত? সঠিক, শেষে 815 815 একটা 815। ম্যাম ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম হচ্ছে কি? আব্দুল মোতালেব। ওকে ফাইন, ঠিক আছে, আপনাকে 815 থেকে আপনাকে অবশ্যই ফোন দেওয়া হবে। হ্যাঁ, ফোন আর দিয়ে মূলত স্যার মানে এসবের কারণে আমার কয়েকটা বন্ধু আপনাদের ক্লাস করাই ছেড়ে দিছে, বলছে যে বিদ্যাবাড়ি আগের মতো আর ভালো লাগতেছে না। আমি বললাম যে বন্ধু ধৈর্য ধরো, ওনাদের ওয়েবসাইটের কাজ চলতেছে। জি,
আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে একান্ত তাদের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সার্ভিস দেওয়ার জন্য। একটু অ্যাপ ওয়েবসাইটে ঝামেলা চলছে, সেক্ষেত্রে হয়তো বা দিতে পারছি না। তো পাশাপাশি আপনারা একটা বিষয় হচ্ছে একটু আর ধৈর্য ও ধরেন, ও বেটা সাইজ মোতালেবের করেন। ক্লাস হলো 3টায়, সে ঢুকছে 4টায়, সে নাকি নিজেই যায় না কোন ব্যাচের কোন টাইম। আচ্ছা, উনি নির্দিষ্টভাবে ওনার ব্যাচ নাম জানে না, তো এই জন্য তো এটা এলোমেলো হচ্ছে। আচ্ছা এখন মোতালেব, স্যার আপনার সাথে 815 থেকে আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে, ঠিক আছে? আপনি আপাতত এভাবেই ক্লাসটা করেন। মানে গতকালকে একটা ম্যাথ ক্লাস নিছিল, ওই স্যারটার নাম সোহাগ স্যার জানো? সোহাগ স্যার, সোহাগ স্যার নাকি এর আগে আরো ক্লাস নিছে, আমি জানি না, হঠাৎ আচ্ছা, করে কালকে ক্লাসে। আপনি কিভাবে জানবেন? আপনি যে ব্যাচে ভর্তি হয়েছেন আপনি সেটাই জানেন না, তাহলে আপনার জানারও কথা না কোনো কিছু। কারণ আপনার নির্দিষ্ট কোনো ব্যাচ নেই, আর আমরা তো নির্দিষ্ট ব্যাচ ওয়াইজ ক্লাস দিচ্ছি। সেটা আসলে এখানে হয়তো বা কোনো একটা ইনফরমেশনের গ্যাপ আছে। আপনাকে যিনি ভর্তি নিয়েছেন 815, আমি ওনার সাথে কথা বলছি। আপনি কত তারিখ ভর্তি হয়েছেন এটা কোনো তথ্য আপনার জানা আছে? আচ্ছা 1 মিনিট, আমি বিকাশটা একটু পেমেন্ট ওকে, আমাকে কল বলেন, করতে তাহলে দিচ্ছি। আমার জন্য ভালো হবে। তাহলে তুমি সার্ভিসের নাম্বারটা দিয়ে দাও, এসএমএস করো তো হোয়াটসঅ্যাপে নাম্বার। আপনি 43-এ হোয়াটসঅ্যাপ করেন, হ্যাঁ 43 নম্বরে হোয়াটসঅ্যাপ করেন আপনার নাম্বার, আপনি ওই টাকা হ্যাঁ। পাঠিয়েছেন, সব আপনার সমস্যা দেখতে সমাধান হবে। করেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও, বুঝছো মোতালেব? ঠিক আছে স্যার। শেষে 43। আচ্ছা দেখো, 1922 সালের ধূমকেতু পত্রিকার পূজার সংখ্যায় আনন্দময়ীর আগমনে পত্রিকাটা প্রকাশিত হলে তিনি 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। মনে রাখবা। 1922 সালের, সুবর্ণা বলো, সুবর্ণা খাতুন, তুমি সবাইকে আনমিউট করে দাও। সুবর্ণা ওই যে সুবর্ণা খাতুন যে আছে, ওই যে দেখো ওইখানে আছে, ওই যে সুবর্ণা বলো। সুবর্ণা আনমিউট করে কথা বলো, সমস্যা নেই। তাহলে দেখো, মনে রাখবো 1922 সালের পূজার সংখ্যায়, ধূমকেতু পত্রিকার পূজার সংখ্যায় আনন্দময়ীর আগমনে পত্রিকা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলো আপু। স্যার। ওই যে হচ্ছে আমি সার্ভিসের ওই লোকটার সাথে কথা বলবার চাচ্ছিলাম, ওই স্যারের সাথে। কি বলো, আমি এখনই পৌঁছে দিচ্ছি বার্তাটা। তুমি ওনার 43ই করে দাও, 43-এর শেষে 43 আছে না, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করো, এখনই রিপ্লাই দিবে। উনি বসে স্যার আছে। হচ্ছে আমার অ্যাপস নিয়ে তো সমস্যা, ওটা তো আমি ঢোকা পারি না। অ্যাপস মনে হয় আমার ঠিক হয় না, ঠিক হয়েছে? অ্যাপসে স্যার ঝামেলা। আমার হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছি, তো হচ্ছে পাসওয়ার্ড তো পারতেছি না, ওটা নিয়ে মানে সমস্যায়। তাহলে তুমি এখনই হোয়াটসঅ্যাপ করে দাও আপু, একটা এসএমএস করো যে এরকম এরকম সমস্যা নিয়ে 43, আমাদের যে 43 আছে না, একটা হোয়াটসঅ্যাপ করে দাও হোয়াটসঅ্যাপে আপু। জি স্যার, একটু বলার জন্য। ওকে, থ্যাংক ইউ আপু। দেখো তাহলে 1922 সালের ধূমকেতু পত্রিকার পুজোর সংখ্যায় আনন্দময়ীর আগমনে পত্রিকা কবিতাটি প্রকাশিত হলে তিনি, এই পত্রিকাটা তো বাতিল হয়, পূজার সংখ্যা বাতিল হয়ে যায়, এবং তিনি 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ঠিক আছে, এটা গেল। আর তার দেখো, নজরুলের প্রথম প্রকাশিত কাব্য অগ্নিবীণা, প্রথম প্রকাশিত ইয়ে কি জানো তোমরা? এই যে দেখো, প্রথম প্রকাশিত উপন্যাস হলো উপন্যাস বাঁধনহারা। নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস নাম হলো বাঁধনহারা। ওনার অন্যান্য উপন্যাস গুলো কি জানো? এই যে মৃত্যু ক্ষুধার কারণে, মৃত্যু ক্ষুধার কারণে, মৃত্যু ক্ষুধার কারণে, কুহেলিকাজ, সরি, মৃত্যু, দাঁড়াও 10 সেকেন্ড, মৃত্যু ক্ষুধার কারণে, মৃত্যু ক্ষুধার ক্ষুধার কারণে, ওহ ক্ষুধা বানানটা এটাই হবে, ক্ষুধার কারণে, কুহেলিকাজ, কুহেলিকা আজ, বাঁধনহারা, বাঁধনহারা, এগুলো নজরুল উপন্যাস। বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধার কারণে কুহেলিকা আজ বাঁধনহারা। ঠিক আছে, ওকে, নজরুল উপন্যাস, তার প্রথম উপন্যাস বাঁধনহারা। নাটকগুলো কি দেখো, নজরুল নাটক, এই নাটক মনে রেখো, এই যে পুতুলের বিয়েতে, পুতুলের বিয়েতে, এবং লাস্ট একটা ইনফরমেশন দিই, আর বেশি রাখবো না, তোমাদের বড়দের 5 মিনিট। পুতুলের বিয়েতে আলেয়া, আলেয়া ও মধুমালা, মধুমালা কিন্তু জসীমউদ্দিনের নাটক, একটু আগে দেখেছি। পুতুলের বিয়েতে, পুতুলের বিয়েতে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের শাড়ি পরে এসেছিলেন।
ঝিলিমিলি রঙের রঙের শাড়ি পরে এসেছিলেন। তাহলে ঝিলিমিলি ঝিলিমিলি, হ্যাঁ এগুলো তোমার রেখো। পুতুলের বিয়ে আলেয়া মধুমালা ঝিলিমিলি, নজরুল নাটক। পুতুলের বিয়েতে মধুমালা আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে এসেছিলেন। পুতুলের বিয়েতে মধুমালা ও আলেয়া ঝিলিমিলি রঙের শাড়ি পরে এসেছিলেন। এই গেল নজরুল, তোমাদের নজরুলের নাটক। ঠিক আছে, দেখো ওনার গল্প, যেটা নজরুল যদি গল্প আসে, গল্প হলো শিউলি মালা। এই যে শিউলি মালা, এই যে রিক্তের বেদন, দেখো রিক্তের বেদন, ব্যথার দান, ব্যথার দান, রিক্তের বেদন। তাহলে রিক্তের বেদন, ব্যথার দান ছিল না গল্প। এবার দেখো উপন্যাস, নজরুল উপন্যাস গেল। প্রবন্ধ দেখো, এটি লাস্ট প্রবন্ধ। আর একটা ছোট 5 মিনিটের কথা বলে ছেড়ে দেবো। প্রবন্ধ কি দেখো, যুগবাণী। এই যে এটা অবশ্য নিষিদ্ধ হয়েছিল, যুগবাণী। আর একটা বিখ্যাত প্রবন্ধ কি দেখো, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি। তাহলে নজরুলের প্রবন্ধ কি বলতো, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দি। তাহলে গল্প কি, শিউলিমালা, শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। প্রবন্ধ হলো যুগবাণী, রাজবন্দির জবানবন্দি। গল্প, প্রবন্ধ। আর একটা কি দেখো তো, নজরুলের বিখ্যাত কি বলতো, নজরুলের বিখ্যাত গল্প গেল প্রবন্ধ। আর একটা তার যেটা সবচেয়ে প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হলো তুর্ক মহিলার ঘোমটা খোলা। তুর্ক মহিলার ঘোমটা খোলা। তুর্ক মানে তুর্কি। আচ্ছা, রবীন্দ্রনাথ নিয়ে তো আমাদের আজকে আলোচ্য বিষয় নেই তো, আমাদের তো জসীমউদ্দিন আর এটা, বুঝছো? রবীন্দ্রনাথ যেদিন আলোচ্য বিষয় আছে সেদিন আমরা ঘুষিয়ে দেবো না, একদম রবীন্দ্রনাথ ধরেই একদম প্রতিটা নাটক, প্রতিটা গল্প, প্রতিটা উপন্যাস ধরে ধরে একদম তুলোধুনো করে দেবো। শোনা, থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত। তো তুর্ক মহিলা ঘোমটা খোলা, এর বাইরে আর কোনো প্রশ্ন নজরে আসবে না। দুইটা রবীন্দ্রনাথের নামটা এখন আসবে ছোট করে, 5 মিনিট, শেষের 5 মিনিট, 35 তো 40 মিনিট আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, তোমাদের আর কষ্ট দিব না। এবার আমাকে পরের 5টা মিনিট একটু লক্ষ্য করো এদিকে, এর বাইরে হবে না। দেখো, একটা সঞ্চিতা, সরি, একটা সঞ্চিতা আর একটা হলো সঞ্চয়িতা। একটা সঞ্চিতা আর একটা হলো সঞ্চয়িতা। আমারে বলে তো, বলো আমাকে বলো তো, সঞ্চিতা প্রবন্ধটির রচয়িতাকে বলবো, সঞ্চিতা প্রবন্ধটির রচয়িতাকে বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করেছো এর মধ্যে, কোনটা বলো তো, তুমি এটা কি করেছো? কেমন ছিল একটু আগে ডিসপ্লেটা? নিয়ে ধরবা, ডাক দাও, কারো ডাক দাও ওদেরকে, রাগের মতো ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও। সেটা হ্যাঁ হয়তো বাস, ওটা ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো কিছু নেই, আমি আসছি, আর কিছু করতে হবে না, বাস এটাই। আরে ঠিক আছে ঠিক আছে, এটা আমি দেখতেছি, কোনো সমস্যা নেই। এটা। এটা নিয়ে একটু কথা আছে, দাঁড়াও।
আচ্ছা শোনো, এবার শোনো, এর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ আর কোনটা নজরুল বলো, এটা নিয়ে ক্লাসটা আলোচনাটা আজকে। ও কমেন্টটা হাই রে, মাউস তো আগে টেবিলে একটা থাকতো স্যারদের। কমেন্ট করছে দুইটা, গুড। দ্বিতীয়টা রবীন্দ্রনাথ, জি স্যার, গুছিয়ে দিন, জি স্যার, জি স্যার। আচ্ছা শোনো, সঞ্চিত হলো কাজী নজরুল ইসলাম, সঞ্চিত হলো কাজী নজরুল ইসলাম, খুব মনোযোগ দিয়ে শুনবা, এখানে একটা কথা আছে। আর সঞ্চিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। এখন একটা কথা মনে রেখো, স্যার মনে রাখবো কেমনে, কোনো সমস্যা না। রবীন্দ্রনাথ, নজরুল ইয়াং মানুষ, নজরুল ইয়াং মানুষ, যুবক মানুষ, বর্ণ একটা কম, সঞ্চিতা। রবীন্দ্রনাথ বয়স্ক মানুষ, বর্ণ একটা বেশি, সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ইয়াং মানুষ, বর্ণ একটা কম, এটা। আরেকটা কথা মনে রাখতো, রবীন্দ্রনাথের দাড়ি আছে, এই জন্য একটা ফোঁটা আছে, এই যে ফোঁটা, আর নজরুল দাড়ি নেই, ফোঁটা নেই, এই দুটো মনে রাখো আর কি। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ। তাহলে সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, বরং অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতা সংকলন হলো সঞ্চিতা ও সঞ্চয়িতা। তাহলে কাজী নজরুল ইসলাম স্যার হলো সঞ্চিতা, আর সঞ্চালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন। কিন্তু আবার বলি, দুটো কিন্তু সংকলন, কোনো কাব্যগ্রন্থ না। এখন দেখো, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার এই সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেন। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে তার সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেন। উৎসর্গ যে কারো নামে ডেডিকেট করা, উৎসর্গ করলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে তার বসন্ত নাটককে উৎসর্গ করেন। বসন্ত নাটক, নাটক, গীতি নাটক অবশ্য, বসন্ত নাটক। নজরুল তখন আলিপুরের সেন্ট্রাল জেলে উনি করছিলেন, আলিপুরের সেন্ট্রাল জেলে। তখন শুনলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন। ওই আনন্দে নজরুল গেয়েছিলেন একটি বিখ্যাত গান, সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে। তো তাহলে এই না, আবারও বলি, দেখো প্রথম কথাটা হলো সঞ্চিতা বা সঞ্চিতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়, অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথের জীবদ্দশায় অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চয়িতা। আর সঞ্চিতাও কোনো কাব্যগ্রন্থ নয়, বরং নজরুলের জীবদ্দশায় অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ সংকলন সঞ্চিতা। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন, বসন্ত নাটকটি উৎসর্গ করেন। ঠিক আছে, ওকে, এটা তাহলে, আর এটা একটি গীতি নাটক, এটা একটি গীতি নাটক, গান নির্ভর নাটক। স্যার এবং নজরুল তখন কোথায় ছিলেন? সেন্ট্রাল জেলে। এবং এই আনন্দে কয়টা ক্লাস? তো এখনই এত অস্থির আর কি আছে? পরে রাখ দাও, ওদের সহ সামনে রাখ দাও, বলবো যে স্যারের ক্লাসে বেশি কথা বলতে নিষেধ করছে স্যার। ঠিক আছে, কারণ স্যারের উপর থেকে এটা মিউট করো, এটা আমার মিউট করতে পারো, দাও দিক দাও, দাও স্যার ওখানে বলো স্যারের এটা আমার জানা আছে কি করতে হবে কখন। তাহলে দেখো, এটা নিয়ে আর কোনো, এখন তোমরা আনমিউট করা আছে সবাই, যে কেউ কথা বলতে পারবা, সবাই, এনিবডি, আজকে এই পর্যন্ত থাকবে।
এনিবডি, যে কেউ কথা বলতে পারবা। স্যার আমার প্রশ্ন তো ওইটাই স্যার, কোনো রিপ্লাই পাইলেন না হোয়াটসঅ্যাপে। ওটা তো হলো টেকনিক্যাল বিষয়, পড়াশোনা নিয়ে কোনো কথা আছে কিনা। ও আচ্ছা ঠিক আছে। তাহলে পুরো স্যার বলো ভাইয়া। স্যার আপনারা যে পড়াচ্ছেন এটার কোনো গুছানো লিস্ট পিডিএফ আকারে কি পাওয়া যাবে কিনা? পিডিএফ তো ওই যেগুলো আমরা দিলাম ওগুলো সব পিডিএফ পেয়ে যাবা, যেটা আজকে দেখেছো ওখানে বোর্ডে, এগুলো পিডিএফ পেয়ে যাবা ভাইয়া। আর এটা স্যার। পড়বা, নোট করে জি নিবা। স্যার স্যার। আরেকটা এটার কোনো নির্দিষ্টতা আছে যে কতগুলো কবির জীবনী পড়বো আমরা? এটা আমি শেষ ক্লাসে শর্ট করে দেবো নি, ঠিক আছে? এটারও পিডিএফ করা আছে, অনেকগুলো আছে তো স্যার, এগুলো মনে রাখা অনেক এগুলো কষ্টসাধ্য হয়। এগুলো সব পিপিটি করা আছে, প্রত্যেক রাইটারে আমাদের আলাদা করে পিপিটি করা আছে, ঠিক আছে? আমার প্রত্যেকটা রাইটার আলাদা করে পিপিটি করা আছে, বাট এরা দুইজন তো জন্য কিন্তু আমরা রাইটার ধরে যখন পড়াই, প্রত্যেক রাইটারে যাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখক কবি বিশেষ যে ক্লাসগুলো নেই সেখানে সবগুলো করা আছে সুন্দর করে, প্রত্যেকের গানে গানে, যে কৃষ্ণা ইলাহা দেবীর কুণ্ডে মৃণাল রাজা ইন্দিরা সীতার বিষেতে শেখর রজনীকা কৃষ্ণে কৃষ্ণে কান্তরুল আইলা আরতে আনন্দময় দেবী দেবী কুণ্ডে কপাল কুণলা মৃণাল মেনি রাজা রাসিং ইন্দ্রা ইন্দ্রা সীতা সীতা বিষে বিষ শেখর চন্দ্রশেখর রজনী রজনী, সব বঙ্গীয় উপন্যাস শেষ। আবার তোমার নজরুল রবীন্দ্রনাথ উপন্যাস দেখবা, প্রণব আলঞ্চদি নৌকাডুবি বইয়ের 4 অধ্যায় শেষের কবিতা গোড়া থেকে ঘরে বাইরে পর্যন্ত পড়ে শেষ করলো। এদিকে রাজস্ব চতুরাঙ্গ 2 বোন বউ ঠাকুরের হাটে যোগাযোগ চোখের বালি সিনেমা দেখলো, ঠিক আছে? শেষ। ওকে, তাহলে এগুলো আমরা দিয়ে দেবো না। আর আপাতত এই পর্যন্ত থাক, যাটুকু হয়েছে এইটুকুর জন্য আজকের টপিকের ক্ষেত্রে এইটুকুই গুরুত্বপূর্ণ, আশা করি এর বাইরে লাগবে না ইনশাআল্লাহ। স্যার আমি এগুলো তো তো দিয়ে দেওয়া হয় না আর কি। আপনি এর আগে স্যার শব্দ শব্দ ভান্ডারে স্যার এরকম শর্টকাট দিতে চাইছিলেন বা ছন্দ আকারে, কিন্তু স্যার পরবর্তীতে আর দেওয়া হয় না আর কি। ওই যে মানে অ্যাপের আপনি শুধু সমস্যা, বলে দিছিলেন আর কি স্যার, কিন্তু অ্যাপের ওনাদেরকে আপনি বলছিলেন কিন্তু স্যার ওনারা আর কি আপলোড দেয় নাই। অ্যাপের সমস্যার কারণে দিতে পারি না সম্ভবত, বা কোনো সমস্যার কারণে আমি দিয়ে দিয়েছি। এখানে বিদ্যাবাড়িতে আমার সব শর্টকাট টেকনিক যেগুলো আছে গ্রামার সাহিত্য সব দেয়া আছে ওদেরকে, বুঝছো? কিন্তু স্যার আমরা পাই নাই স্যার, আপনি একটু আরেকবার কাইন্ডলি বলে দিলে খুব ভালো হবে স্যার, আমরা ঠিক আছে, পাইতাম আর কি। তাহলে আর ক্লাসটা কিন্তু আবারও রিপিট করবা এবং নোটগুলো করে নিবা ইনশাআল্লাহ। স্যার আমি আর একটা যা কথা যা বলতে দেয়া লাগে যেভাবে দেয়া লাগে আমি আছি শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার আমি একটা কথা বলতে চাই। প্লিজ, নিঃসন্দেহে। স্যার আমি তো বুলেট লাইভ 18 ব্যাচের, তো আমি এই ক্লাসটা আমি কোথায় রেকর্ড পাবো? আমি তো গত ক্লাসও পাইনি স্যার রেকর্ড ক্লাস। একটু কাইন্ডলি আমাদের করো, গ্রুপেই তো গ্রুপে দিয়ে গ্রুপে দেয়, পেয়ে যাবা, গ্রুপে দিয়ে দিছে। গ্রুপে দিয়ে দেয়। তুমি কোন গ্রুপে আছো, কোথায় কি আমাদের ওই যে সার্ভিস একটু কথা বলে নিও ভাইয়া, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাস আজকে এই পর্যন্ত রুটিনটাই থাক। পাওয়া গেল না এখনো পর্যন্ত। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসের থাক। কোনো টাইম টেবল নেই কিসের? স্যার, ক্লাসের তো কোনো টাইম টেবল নেই। আমরা তো একবারে বিকাল 5টা পর্যন্ত মানে বিজি থাকি। আমরা তো ভর্তি হয়েছিলাম যে রাতের বেলা ক্লাসগুলো করব, তাহলে সুবিধা হয়। সার্ভিসে কথা বলো, ওরা টাইমটা পাল্টাই দিবে, বলে দিও যে টাইমটা আমাদেরকে ঘুরিয়ে দেন একটু। আপু জি স্যার। ইনশাআল্লাহ, কারণ সার্ভিস থাকতে পারে, চাকরি থাকতে পারে, সেটা ঘুরিয়ে দিতে বলবা। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।